কাকিমা পলি তাড়াতাড়ি আসো, টম মারা যাচ্ছে। স্কুল কামাই করার জন্য টমের মাথায় বিভিন্ন বুদ্ধি চলে আসছে। কাকিমা পলি যদি জানতে পারে যে আমার দাঁতটাতে নড়ছে, কাকিমা পলি তো সেটা তুলে ধরবে, টেনে তুলে ধরবে, এবং সেটা তো খুব কষ্টের হবে। তোমার দাঁত নড়ছে, তো তার জন্য কি তুমি মারা যাবে না, এরকম একটা ব্যাপার। হ্যালো মাই কিডসো, ওয়েলকাম টু এসওই বাংলা 9 and 10। কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিয়ে এসেছি টম লুজেস আ টুথ। এটা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, তারপরে কিছু কোয়েশ্চেন অ্যান্সারও এখান থেকে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেটা তোমাদের কেমন লেগেছিল, সেখানে কোনো ডাউট আছে কিনা কমেন্ট করে জানাও, এবং আজকের এই যে ক্লাসটা করব তার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটাও কিন্তু জানাতে হবে। তাহলে চলো শুরু করি টম লুজেস আ টুথ। স্কুলে আমরা সবাই পড়ি, স্কুলে মাঝে মধ্যে আমাদের যেতে ইচ্ছা করে না, তাই না? মনে হয় আজকে স্কুলটা স্কিপ করলে খুব ভালো হয়। তো ছোটবেলায় এটা তো আমাদের প্রত্যেকের সাথে হতো যে কোনো না কোনো দিন আমাদের ভালো লাগতো না, আমরা কি করতাম, আমরা স্কুলে না যাওয়ার জন্য নানান অজুহাত দিতাম, তাই তো? আমাদের এই যে দাদু দিদাকে যে আমরা কতবার মেরেছি এই স্কুলে না যাওয়ার জন্য, সেটা হয়তো আমাদের কাছে আমরা কাউন্ট করতে পারবো না, কারণ যখনই আমরা স্কুলে যেতে মন চাইতো না আমরা দাদু দিদাদেরকেই মেরে ফেলতাম যে মারা গেছে হেন তেন। তো সেই যে আমাদের আজকের যে স্টোরিটা পড়বো এটাও খানিকটা এরকম। একটা বাচ্চা সে স্কুলে না যাওয়ার জন্য কি কি করে এবং শেষে সে সাকসেসফুল হয় কি না, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করা যাক। তাহলে আমাদের লেখা স্টোরিটা শুরু করার আগে আমাদের যিনি অথর আছেন মার্ক টোয়েন, তার ব্যাপারে কয়েকটা কথা আমরা জেনে নিই। তাহলে মার্ক টোয়েন হলো তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন, তার আসল নাম হলো স্যামুয়েল ল্যাগন ক্লেমার্স, ঠিক আছে? এটা তার আসল নাম। তার পেন নেম অর্থাৎ তিনি ছদ্মনামে লেখালেখি করতেন, যেটার নাম হলো মার্ক টোয়েন, ঠিক আছে? তিনি হচ্ছে 1835 সালে 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন ফ্লোরিডা, মিসৌরি, ইউএসএতে, এবং 1910 সালের 20 এপ্রিল তিনি মারা যান, ঠিক আছে? তিনি একজন নোভেলিস্ট, হিউমারিস্ট, লেকচার অ্যান্ড জার্নালিস্ট হিসাবে, অর্থাৎ সাংবাদিক, ঔপন্যাসিক, লেখক এই ইত্যাদি হিসাবে তিনি পরিচিত। তার কিছু ফেমাস ওয়ার্ক হলো, কিছু বিখ্যাত কাজ হলো, কাজের মধ্যে যেগুলো পড়ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার্ড। এই দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার্ড থেকেই কিন্তু আমাদের আজকের যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি টম লুজেস আ টুথ, এটা কিন্তু তারই দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার্ড থেকেই নেওয়া, ঠিক আছে? এছাড়া আছে অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার, এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত কাজ, ঠিক আছে? তিনি হচ্ছে স্যাটায়ার, হিউম্যান, সোশ্যাল ক্রিটিসিজম, পোর্ট্রেল অফ আমেরিকান লাইফ, এগুলোর জন্য বেশ কিন্তু পরিচিত। একটু ব্যঙ্গাত্মকভাবে তিনি লিখতেন, এবং আমেরিকার যে জীবনযাপন সেগুলো কিন্তু তার লেখাতে খুব সুন্দরভাবে ফুটে উঠতো। তো এইগুলো কিন্তু তার বিখ্যাত কিছু কাজ। তিনি একজন রিভার বোটের পাইলট ছিলেন, এবং জার্নালিস্ট হিসাবেও কিন্তু তিনি বেশ কয়েকদিন কাজ করেছিলেন। তো এই ছিল আমাদের বেশ লেখক পরিচিতি। এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের যে মেইন টেক্সট আছে, যে গল্পটা আজকে আমরা পড়বো সেই গল্পের দিকে। তাহলে কি বলছে দেখো, বলছে টম অলওয়েজ ফাউন্ড মনডে মর্নিং টু বি মিজারেবল। টমের মনে হতো সোমবারের সকালটা বা প্রতি সোমবারের সকালটা টমের কাছে ছিল খুব কষ্টদায়ক। মিজারেবল শব্দের অর্থ হলো কষ্টদায়ক। তাহলে টমের কাছে কি মনে হতো, বা টম মনে করতো যে সোমবারের সকালটা ছিল খুবই কষ্টকর। কেন কষ্টকর? ওই যে কারণ আমরা যারা তোমরা পড়ছো, তোমাদের স্যাটারডে পর্যন্ত স্কুল হয়ে আর সানডেটা থেকে কি হচ্ছে, সানডেটা ছুটি থাকছে, বেশ একটা আরামদায়ক, আমরা সারাদিন মজা করে বেড়াচ্ছি, হই হই করে বেড়াচ্ছি, খেলছি। আবার সেই সানডেটা কাটানোর পর আবার মানডে থেকে আমাদের একটা একঘেয়েমি জীবনযাপন শুরু হয়ে যায়, তাই না? তো তার জন্য সোমবারের সকালটা টমের কাছে খুব বেশি কষ্টকর মনে হতো। Monday began another week slow suffering in school. সোমবার থেকে শুরু হয় আবার সেই একঘেয়েমি স্কুলে, ধীরে ধীরে স্কুল যাপন। তো কি বলছে, Monday began another week slow suffering in school. সোমবার থেকে শুরু হচ্ছে একই ধরনের সেই একঘেয়েমি যে স্কুল যাপন, স্কুলের যে জীবন, সেটা কিন্তু সোমবার থেকে চালু হচ্ছে। তার জন্য কিন্তু সোমবারের সকালটা টমের কাছে খুবই কষ্টকর মনে হতো।
টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল, লে মানে শুয়ে থাকা, থিঙ্কিং মানে ভাবনা। তো টম শুয়ে শুয়ে ভাবছিল, কি ভাবছিল? প্রেজেন্টলি হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। সে বর্তমানে সে যদি সে ভাবছিল বর্তমানে সে যদি অসুস্থ হতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে বাড়িতেই থাকতে পারতো, স্কুলে যেতে হতো না। তাহলে সে শুয়ে শুয়ে কি ভাবছে? ওই হয় না আমাদের মাথায় কোনো কিছু করার জন্য অনেক কুবুদ্ধি চলে আসে, কোনো কিছু না করার জন্য আমাদের মাথায় অনেক কিছু চলে আসে, ঠিক স্কুল কামাই করার জন্য টমের মাথায় বিভিন্ন বুদ্ধি চলে আসছে, যে যদি আজকের দিনটা আমি যদি অসুস্থ থাকতাম, আমাকে তাহলে আর স্কুলে যেত না, আমি বাড়িতেই থাকতে পারতাম। He investigated his body with the hope of finding some ailment. সে ইনভেস্টিগেটেড মানে তদন্ত করেছিল। তাহলে সে তার শরীরে তদন্ত করেছিল কি দিয়ে? একটা আশা নিয়ে। কি আশা? যে ফাইন্ডিং সাম এলমেন্ট, কোনো রোগ সে খুঁজে পাবে, বা এলমেন্ট মানে অসুস্থতা, মানে সে তার শরীরে খুঁজতে লাগলো, এই বাবা শরীরে কোনো কিছু দেখি তো যেটাকে একটু ঘা দিয়ে বা একটু আঘাত করলে যে আমি মানে অসুস্থতা পাবো, মানে মাথাটা ঠিক আছে তো, হাতটা ঠিক আছে তো, পাটা ঠিক আছে তো, সব ঠিকঠাক তো, মানে কোথাও গিয়েও একটা অসুস্থতা খুঁজছিল, যে যেটাকে এক্সকিউজ বানিয়ে, যেটাকে অজুহাত বানিয়ে সে বাড়িতে থাকতে পারতো। তো সেই জন্য সে কি করছিল? সে তার শরীরের মধ্যে নানান রোগ খুঁজছিল, যে কোথায় আমার শরীরে রোগ আছে। He thought that he had found symptoms of stomach trouble. সে বুঝতে পেরেছিল যে সে পেটের সমস্যার কোনো উপসর্গ সে খুঁজে পেয়েছিল। মানে পেটটা, প্রত্যেকের আমাদের কাছে যে পেটটা একটা ঠিকঠাক বাহানা, কারণ বাকিগুলো হাত পা বললে তো দেখাতে হবে যে কি হয়েছে হাত পাতে, কিন্তু পেটটা তো সেইভাবে নেই। পেটে ব্যথা তো হতেই থাকে বাচ্চাদের নানান খাবার খাওয়ার জন্য। তো আমাদের ছোটবেলায় পেটটা একটা কমন বাহানা ছিল। তো ও কোথাও গিয়ে মনে করলো যে পেটের যদি একটা সমস্যার উপসর্গ দেখা দিচ্ছে, এটা বানিয়ে এটাকে নিয়ে একটা বাড়িতে থাকাই যায়। হি বিগেন টু গ্রো হোপফুল। সে একটা আশাবাদী হয়ে উঠল যে না, এই পেটের বাহানাটা বানিয়ে আজকে আমি স্কুলে যাব না। তো এটা নিয়ে সে একটা আশাবাদী হয়ে উঠল। However, the symptoms soon grew feeble and wholly went away. যাই হোক, এই যে উপসর্গটা সেটা ধীরে ধীরে, ফিবল কথার অর্থ হলো দুর্বল হয়ে গেল। যাই হোক, ধীরে ধীরে ওই যে পেটের ব্যথার যে উপসর্গটা সে খুঁজে পেয়েছিল, সেটা ধীরে ধীরে কি হয়ে গেল? সেটা ধীরে ধীরে কমে গেল, এবং হোলি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণভাবে সেই ব্যথাটা চলে গেল। অর্থাৎ পেটের ব্যথা দেওয়ার যে বাহানাটা, সেটা কিন্তু সম্পূর্ণ হলো না, কারণ সেটা দুর্বল হয়ে গেল এবং সেটা চলে গেল। টম থট ফার্দার। টম আবার ভাবতে শুরু করলো যে পেটের ব্যথাটা তো হলো না, এবারে অন্য কি বাহানা দেওয়া যায় যাতে আজকের দিনটা স্কুলে না গিয়ে বাড়িতেই থাকা যায়। তার জন্য টম আবার ভাবতে শুরু করলো। সাডেনলি হি ডিসকভার সামথিং। হঠাৎ করে সে কোনো কিছু একটা খুঁজে পেল, কোনো কিছু একটা আবিষ্কার করে ফেললো। কি আবিষ্কার করে ফেললো? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার উপরের মাড়ির একটা দাঁত আলগা ছিল, মানে নড়ছিল, উপরের মাড়ির একটা দাঁত নড়ছিল। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভাগ্যবান মনে করলো। কেন ভাগ্যবান মনে করলো? ওই যে উপরের মাড়ির একটা দাঁত নড়ছে, ওটাকেই ও বাহানা হিসাবে নিতে পারে। তো তার জন্য কি করলো? ও নিজেকে ভাগ্যবান বলে মনে করলো। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. যেই সে গ্রোন মানে হলো গোগাতে যাবে, মানে হয় না ব্যথা পেলে আমরা এই ধরনের আওয়াজ বার করে এটাকে গোগানো বলে বা গ্রোন বলে ইংলিশে। তো ও যেই গোগাতে যাবে, অ্যাবাউট টু কথার অর্থ হলো মানে করতে যাবে, যেই করতে যাবে এরকম একটা ব্যাপার, মানে সঙ্গে সঙ্গে হবে, এইরকম ক্ষেত্রে আমরা অ্যাবাউট টু কথাটা ইউজ করি। তাহলে যেই সে গোগাতে যাবে, ইট অকার্ড টু হিম, তার মাথায় এটা আসলো, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি কাকিমা পলি জানতে পারে, কি জানতে পারে? এই যে দাঁত নড়ছে এই ব্যাপারটা যদি সে জানতে পারে, she would surely pull it out. সে নিশ্চিতভাবে এটাকে টেনে তুলে ফেলবে, and it would hurt, এবং that would hurt, এবং এটা খুব কষ্টকর হবে। কাকিমা পলি যদি জানতে পারে যে আমার দাঁতটাতে নড়ছে, কাকিমা পলি তো সেটা টেনে তুলে ধরবে, এবং সেটা তো খুব কষ্টের হবে। এটা হচ্ছে টম ভাবলো যখন, বা তার মাথায় এলো যখন সে প্রায় গোগাতে যাবে।
টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম কি বললো? টম ভাবলো এটাকে সংরক্ষণ করে রাখা যাক বর্তমানের জন্য। মানে কি, মানে এটা এখন কাজে লাগালে হবে না, আগে অন্য কোনো প্ল্যান দেখি, যদি ওই প্ল্যানটা ক্যান্সেল হয় বা ওই প্ল্যানটা কাজ না করে তখন এই দাঁতের ব্যথার প্ল্যানটাকে আমরা কাজে লাগাতে পারবো। তো তার জন্য ওটাকে সংরক্ষণ করে রাখলো। না, এটা হচ্ছে আমার লাস্ট একটা, মানে কি লাস্ট ওয়ার বলতে পারো, বা মানে এটা লাস্ট চাল আমার, ঠিক আছে, আগে আমি অন্য কোনো প্ল্যান দেখি, অন্য প্ল্যান যদি ফেল করে তাহলেই কিন্তু আমি এই প্ল্যানটাকে কাজে লাগাবো। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. সে শুনেছিল কোনো এক ডাক্তারের কাছ থেকে যে এরকম কোনো অসুস্থতার জন্য একটা রোগীকে 3 দিন পর্যন্ত বেড রেস্টে থাকতে হয়, 3 দিন পর্যন্ত তাকে রেস্টে থাকতে হয়, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এমনকি তার একটা আঙুলও হারাতে হয়। মানে বাচ্চা ছেলে তো, ওদের মাথায় তো সেই ধরনের মানে লজিক্যাল ব্যাপারগুলো থাকে না। মানে যখন বাচ্চা আমরা হই, এখনকার বাচ্চারা তো জেনজি, এখন তো অনেক বেশি সবাই মডার্ন হয়ে গেছে, সব কিছু বোঝে, বাট এইটা তো অনেক আগে লেখা, বা আমাদের ছোটবেলায় বা তারও আগে তখনকার বাচ্চারা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে চালাক হতো না, তারা খুব ইনোসেন্ট হতো, মানে অত লজিক্যাল থিঙ্কিং তাদের থাকে না বাচ্চা বয়সে। তো ও কোথাও থেকে হয়তো শুনেছে যে কোনো একটা ডাক্তার বলেছিল যে এরকম কোনো যদি দাঁতের কিছু হয় বা কোনো এরকম উপসর্গ দেখা যায় তাহলে একজনকে 3 দিন পর্যন্ত রেস্ট নিতে হয়, এবং তার নাকি একটা আঙুলও হারাতে হয়। মানে আঙুলের সাথে তো দাঁতের কোনো সম্পর্ক দেখতেই পাচ্ছি না, কিন্তু এই যে বাচ্চা কোনো লজিক্যাল থিঙ্কিং নেই ওর, তো তার জন্য সে কোথাও কি শুনেছে, তো সেটাকেই সে এই ভেবে নিয়েছে। He eagerly drew his toe from under the sheet and held it up for inspection. সে খুব আগ্রহের সঙ্গে, eagerly শব্দের অর্থ হলো খুব আগ্রহের সাথে, সে আগ্রহের সাথে তার পায়ের বুড়ো আঙুলটা, মানে কথাটা সোর উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে SOH, সো মানে আঘাত বা ঘাযুক্ত বলতে পারি। তাহলে সে তার ঘাযুক্ত সেই বুড়ো আঙুলটা তুলে দেখতে লাগলো, ইন্সপেকশন তদন্ত করে দেখতে লাগলো যে তার আঙুলে কিছু আছে কিনা। মানে কি, ওই যে দাঁতের ব্যথাটা ওখানে রিজার্ভ রাখলো, ওটা কিন্তু এখন কাজে লাগবে, তো বুড়ো আঙুলে কিছু হয়েছে কিনা সেটা দেখতে লাগলো। যে বুড়ো আঙুলটা যদি হয় তাহলে তো আরে বাস 3 দিন পর্যন্ত ছুটি পাবো, তখন তো আর একদিনের ব্যাপার নয়, যে বলছিল 3 দিন পর্যন্ত, এমন আঙুলও কাটতে হতে পারে। তো তার জন্য এই রোগটার কথা বলছিল, যে পায়ের ঘা বা এরকম কিছু। তো তাহলে সে কিছু তার শীত থেকে, তার যে চাদর থেকে তার পাটা, ঘাযুক্ত পাটাকে তুলে এবং তদন্ত করে দেখতে লাগলো। He did not know the necessary symptoms. সে প্রয়োজনীয় যে উপসর্গগুলো হয়, মানে কোন উপসর্গ একটা পায়ের ঘায়ের বা কি ধরনের উপসর্গ হলে 3 দিন পর্যন্ত রেস্টে থাকবো বা আঙুল কাটতে হবে, এই সব তো সে সিমটমস সম্পর্কে কিছু জানতো না। however it seemed like a good chance. যাই হোক, তার মনে হয়েছিল এটা একটা ভালো সুযোগ, মানে এই যে স্কুলে না যাওয়ার, স্কুল বন্ধ করার, এটা কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে, ভালো কারণ হতে পারে। টম ফেল টু গ্রোনিং, টম কি করলো? গোগাতে শুরু করলো, ঠিক আছে। বাট হিজ ব্রাদার সিট স্লেপ্ট অন, কিন্তু তার ভাই তার ছোট ভাই সিট কিন্তু ঘুমিয়ে যাচ্ছিল। তাহলে ও গোগাচ্ছে আর ও ভাই কি করছে? ওর ভাই হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। টম গ্রোড লাউডার, টম কি করলো? আরো জোরে জোরে গোকাতে শুরু করলো। কেন? কারণ ওকে তো একটা মেসেঞ্জার লাগবে না, যে ওর মেসেজটাই যে ও অসুস্থ, ও তো সরাসরি গিয়ে বলতে পারবে না কাউকে যে আমি অসুস্থ, আমি স্কুলে যাব না। তাহলে কি হবে? তাহলে তো প্ল্যান যেটা আছে ওটা তো ফেল করবে না, যে স্কুলে না যাওয়ার জন্য এটা করছে। তো ওকে তো কাউকে চাই যে ওর ব্যাপারটা গিয়ে বলবে। তো ওটা কোথাও গিয়েও ভেবেছিল সিড ওই কাজটা, মেসেঞ্জারের কাজটা করবে, সিড গিয়ে মেসেজটা আন্ট পলিকে দেবে এবং ওকে স্কুলে যেতে হবে না। তো তার জন্য কি করতে লাগলো? ওকে তো সিডকে জানাতে হবে ব্যাপারটা, কিন্তু সিড তো ঘুমাচ্ছে। তো তার জন্য ও কি করলো? ও কিন্তু জোরে জোরে গোগাতে শুরু করলো। He fancied that he began to feel pain that toe. সে কল্পনা করতে লাগলো যে তার পায়েতে খুব জোরে ব্যথা হচ্ছে, তার টোতে খুব জোরে জোরে ব্যথা হচ্ছে, সেটা সে কল্পনা করে নিল।
নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া এলো না। সিড কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, ও কল্পনা করছে আরে বাবা আমার পায়ে খুব ব্যথা, আরে লাগছে, এইভাবে ও কি করছে, ও জোরে জোরে গোগাচ্ছে, এই ধরনের কথা যোগাচ্ছে, কিন্তু সিডের তরফ থেকে সিড কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, ওর তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া আসছে না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, তারপরে টম কি করলো, গোগানোটার আরো আওয়াজটা আরো বাড়িয়ে দিল। হাউএভার সিট স্নট অন, কিন্তু সিট তখনও কিন্তু স্নট অন অর্থাৎ নাক ডেকে যাচ্ছে, সিট কিন্তু তখনও নাক ডেকে যাচ্ছে, সিট কিন্তু উঠলো না। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম। এখানে কি কি ওয়ার্ড মিনিং আমরা আছে একটু জেনে নিই। যেমন মিজারেবল শব্দের অর্থ হলো খুব করুণ অবস্থা বা কষ্ট আমরা বলতে পারি। ইনভেস্টিগেট কথার অর্থ হলো তদন্ত করা, যেটা আমরা জানলাম। এলমেন্ট কথার অর্থ অসুস্থতা। আচ্ছা, সিমটমস মানে হলো লক্ষণ। ফিবল কথার অর্থ হলো দুর্বল। গ্রোন কথার অর্থ গোঙানো। রিজার্ভ কথার অর্থ হলো সংরক্ষণ করা। সোর কথার অর্থ হলো ঘাযুক্ত। ফ্যান্সিড কথার অর্থ হলো কল্পনা করেছিল। অ্যান্ড সাকসেশন কথার অর্থ হলো ধারাবাহিকভাবে, সেটাকে ধারাবাহিকভাবে বাড়ি গেল। তো এই কিছু ওয়ার্ড মিনিং ছিল আমাদের। তো কি হলো তারপরে কি হচ্ছে সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে কি হচ্ছে, সিট কিন্তু ঘুমিয়েই যাচ্ছে, নাক ডেকেই যাচ্ছে, এবং টম কিন্তু গোগাতে শুরু করে দিল। তারপরে কি হলো, টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে গেল যে আমি এত গোঙাচ্ছি তাও এই ঘুম থেকে যাচ্ছে না, তো খুব উত্তেজিত হয়ে গেল। হি সেড সিট সিট অ্যান্ড শুক হিম, তো সে তারপরে কি বলছে সিট সিট বলে তাকে কাঁপাতে শুরু করলো। তার ভাইকে এরকম ঝাঁকুনি দিয়ে আমরা ডাকি না, যখন কি একদম ঘুমিয়ে পড়ে, খুব ঘোরে ঘুমায়, তখন আমরা তাকে কাঁপিয়ে নাড়ি, তার জামা বা এরকম নাড়িয়ে দিই না, তো সেইভাবে হচ্ছে সে তাকে কাঁপিয়ে দিয়ে সিট সিট বলে ডাকতে শুরু করলো। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই কাজটা, দিস কোর্স মানে হলো এই কাজটা খুব ভালোভাবেই কাজ করলো। এই কাজটা অর্থাৎ কোন কাজটা, এই যে তাকে নাড়িয়ে দেওয়া, কাঁপিয়ে দেওয়া, এই কাজটা খুব ভালোভাবে কাজ করলো। Sid yawned, then raising himself on his elbow, stared at Tom. Tom Sid কি করলো, yawned, হাই তুললো, দেন রেজিং হিমসেলফ হিজ এলবো, অর্থাৎ এইভাবে যে হাত দুটোকে প্রসারিত করা, এই যে ঘুম থেকে উঠলে আমরা এইভাবে করি না, এই হাতগুলোকে প্রসারিত করলো, এবং স্টিয়ার্ড অ্যাট টম, এবং টমের দিকে স্টিয়ার্ড, এক দৃষ্টিতে দেখতে লাগলো, টমের দিকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কি করলো, টম এবারে গুঙিয়ে গেল, মানে ও আর কিছু বলছে না, ও এবারে গুঙাচ্ছে, কারণ সিট জিজ্ঞাসা করবে, ও জানে। দেন কি বলছে, সিট সে, তখন সিট বলছে টম সে, টম টম বলো, টম কি হয়েছে, টম বলো তুমি আমাকে কেন ডাকলে। নো রেসপন্স, কোনো প্রতিক্রিয়া পেল না, ও কিন্তু গুঙিয়ে যাচ্ছে, ও কিন্তু কোনো উত্তর দিল, কিন্তু গুঙিয়ে যাচ্ছে, মানে ওকে তো বোঝাতে হবে যে আমি কষ্টতে আছি, তো তার জন্য কিন্তু গুঙিয়ে যাচ্ছে। হ্যাঁ টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, তখন বলছে টম এই তো টম, কি কি ব্যাপার টম বলো, কি ব্যাপার হয়েছে, কি হয়েছে বলো টম। She shook him and looked in his face anxiously. সিট তাকে নাড়িয়ে দিল এবং তার মুখটা খুব উদ্বিগ্নের সাথে দেখতে লাগলো, মানে এটা যাই হোক দাদা আছে এরকম গোঙাচ্ছে জোরে জোরে, মানে খুব চিন্তায় পড়ে গেল। এবং যেহেতু টমের থেকে ও আরোই ছোট, মাথায় তো আর এই ব্যাপারগুলো খেলছে না, নাটক করছে বা এই প্ল্যানগুলো সম্পর্কে তো জানে না, তোর মনে হচ্ছে একটা স্বাভাবিক যে দাদা কেন এইভাবে গোঙাচ্ছে, দাদার কি হয়েছে, তো ও খুব উদ্বিগ্নভাবে কি করলো, তার দিকে তাকিয়ে রইল এবং তার দিকে কাঁপিয়ে দিল। টম মোনড আউট, টম একটু দুঃখের সুরে বলল, ও ডোন্ট সিট ডোন্ট শেক মি, ঠিক আছে, কি বলছে, ও সিট আমাকে কাঁপিও না, সিট, ঠিক আছে। ভাই হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি, বলছে কেন কি হয়েছে টম, আমাকে কাকিমাকে ডাকতে হবে, মানে ওই যে মানে বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো অসুস্থ হয়েছে বা কি হয়েছে, কিছু হয়েছে, তার জন্য এইভাবে দুঃখের সাথে বলছে, তো তার জন্য বলছে কি হয়েছে, আমাকে কাকিমাকে ডাকতে হবে। No, never mind. I'll be over by and by. Maybe don't call anybody. না কিছু মনে করো না, আমি হয়তো সেরে যাব, না কাকিমা কাউকে দেখো না। তো নাটক করছো, মন থেকে কিন্তু চাইছে ডাকুক সবাইকে, যাতে আপনাকে বাড়িই থাকতে হয়, কিন্তু একটা মানে কি বলবো, একটা রিওয়াজ টাইপের যে রীতি টাইপের আর কি, যে আমি অসুস্থ হলে না না ঠিক আছে, কাউকে চিন্তায় ফেলতে হবে না, আমি ঠিক আছে, এইভাবে একটা বলছে আর কি। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতেই হবে, ডোন্ট গ্রোন সো, এরকম জোরে জোরে গঙিও না, টম টম ইটস অফুল, এটা খুব যন্ত্রণাদায়ক না,
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি এর মধ্য দিয়ে কতক্ষণ ধরে যাচ্ছ, মানে হ্যাঁ না না ওইবারে ও তো চিন্তায় পড়ে গেছে বাচ্চা ছেলে সিট, তখন বলছে না না আমাকে তো ডাকতে হবে, তুমি এত গোঙাচ্ছ, কতক্ষণ ধরে তুমি এরকম গোঙাচ্ছ? আওয়ার্স, আউচ, ওহ ডোন্ট স্টিয়ার সো সিট, ইট উইল কিল মি। বলছে ঘন্টা ধরে, ও আমাকে নাড়িও না, স্টিয়ার কথা তো নাড়িয়ে নাড়ানো, আমাকে নাড়িও না সিট, তুমি আমাকে মেরে ফেলবে। Tom, why didn't you wake me sooner? Oh, Tom, you are not dying. Are you? Don't, Tom, oh, don't. বলছে তাহলে তুমি আমাকে আগে জাগালে না কেন টম? তুমি কি মারা যাবে না? তুমি মারা যাবে না? তুমি কি মারা যাবে? না 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 তুমি মারা যাবে না। তো বাচ্চা ছিল, ও একটা ভয় পেয়ে গেছে, তো তার জন্য এই কথাগুলো বলতে লাগলো যে আগে কেন জাগালে না, বা তুমি কি এই ব্যথা নিয়ে, মানে এত ব্যথার নাটক সে করছো, বাচ্চা ছেলে ভাবছে মারা যাবে, তো তুমি কি না না এই ব্যথা থেকেও মারা যায় না, এইভাবে কিন্তু সেই একটা কনভারসেশন চলতে লাগলো। তারপর এবারে টম কি বলছে, আই ফরগিভ এভরিবডি সিট, টেল দেম সো, আমি সবাইকে ক্ষমা করে দেব সিট, তুমি সবাইকে বলে দিও। তার মানে কি ওই যে মারার আগে হয় না যে সবাই মারা গেলে দেখবে সবাই ক্ষমা চাই আমরা, যে আমরা যদি কোনো ভুল ব্যবহার করে থাকি তাহলে ক্ষমা করে দিও। তাহলে এখানে কিন্তু টম আগে থেকে বলছে যে আমি মারা যাবো, যেহেতু আমি মারা যাব, তো আমি সবাইকে ক্ষমা করে দেবো, তুমি সেটা বলে দিও। বাচ্চা ছেলে কিছু বোঝে না, এগুলো করে যাচ্ছে। সিট had rushed to call help, সিট একেবারে দৌড়ে চলে গেল, রাশ মানে দৌড়ে চলে যাওয়া, সেই তাড়াহুড়ো করে দৌড়ে চলে গেল সবাইকে ডাকতে বা সাহায্য চাইতে। Tom's imagination was working perfectly by now and his groans had gathered a genuine tone. টমের যে কল্পনাটা ছিল, মানে টম যে পরিকল্পনাটা করেছিল সেটা একেবারে ঠিকঠাক, একদম ঠিকঠাকভাবে কাজ করছে, এবং তার যে গোঙানোটা, তার যে গ্রোনসটা, এটা এখন একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, এটা আর অস্বাভাবিক বলে মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিকভাবেই সবকিছু হচ্ছে। Meanwhile, সিট ফ্লিউ ডাউনস্টেয়ার অ্যান্ড সেড, ইতিমধ্যে কি হলো, সিট নিচে চলে গেল এবং বলল, ও আন্ট পলি কাম, টমস ডাইং। তখন ও কি করে বলছে, কাকিমা পলি তাড়াতাড়ি আসো, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে? কাকিমা পলি বলছে যে কে মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ হ্যাঁ মারা যাচ্ছে, তো অপেক্ষা, বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো। সিট বলল, হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট, কি বোকামি, আমি এটা বিশ্বাস করি না। কাকিমা পলি বলছে তুমি ভালো একটা ছেলে, ঠিকঠাক ছিল, হঠাৎ করে সে মারা যাচ্ছে, আমি এটা বিশ্বাস করি না, কি বোকার কথা বলছো। সিট ফ্লিউ আপস্টেয়ার উইথ সিড অ্যান্ড মেরি, টমস কাজিন। she flew upstairs with Sid and Mary. সে সিডকে নিয়ে এবং ম্যারিকে, টমের একজন কাজিন, তাকে নিয়ে কি করলো, উপরে গেল। Her face grew pale and her lips trembled. তার মুখটা বিবর্ণ হয়ে গেল এবং তার ঠোঁটটা কাঁপতে লাগলো, মানে কোথাও সে আগে মানা করেছে যে কি উল্টো পাল্টা কথা বলছো, বোকা বোকা কথা বলছো, সেটা বিশ্বাস করেনি, কিন্তু তার মধ্যেও একটা ভয় লেগেছে, সেও ভয় পেয়ে গেছে যে বাচ্চা ছেলেটার কি হলো, তার জন্য তার মুখটা কোথাও গিয়ে বিবর্ণ হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপতে লাগলো, সেও কিন্তু ভয় পেয়ে গেছে যে ছেলেটার কি হলো। When she reached the bedside, she gasped out. যখন সে বেডের পাশে, when she reached the bedside, যখন সে বিছানার কাছে গিয়ে পড়লো, she gasped out. গাছ এবং জোরে জোরে হাই তোলা, হ্যাঁ জোরে জোরে শ্বাস নেওয়া, হাই তোলা বলছি, জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো সে, মানে দৌড়ে দৌড়ে যেহেতু এসছে, এই যে ব্যাপারটা সেটা সে করতে শুরু করলো। টম, what's the matter with you? টম কি হয়েছে তোমার সাথে? ও আন্টি, কাকিমা, আমি ঠিক আছে বলতে যাচ্ছিল, কিন্তু কোথাও গিয়ে মানে নাটক এমন করতে বলতে পারছি না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, কি হয়েছে বাবু, বাচ্চা তোমার সাথে কি হয়েছে বাবু? ও আন্টি, মাই টো ইজ পেইনিং, ও কাকিমা আমার বুড়ো আঙুলটা খুব যন্ত্রণা করছে। তাহলে কি করলো, কি বাহানা দিল, ফার্স্টে বুড়ো আঙুল যন্ত্রণার বাহানা দিল। তাহলে এখান থেকে আমরা কিছু ওয়ার্ড পড়লাম, ঠিক আছে, ট্রেম্বল কাঁপা বা কম্পন, গাস মানে হলো হাঁপানো, জোরে জোরে শ্বাস নেওয়া আমরা বলতে পারি। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত হয়ে যাওয়া। ইয়ন কথার অর্থ হলো হাই তোলা। অ্যাংশিয়াসলি উদ্বেগের সাথে বা উদ্বিগ্ন ভাবে। মন কথার অর্থ হলো বিলাপ করা। অ্যান্ড ফরগিভ কথার অর্থ হলো ক্ষমা করা। তো এই ওয়ার্ড মিনিংগুলো আমরা জানলাম। তারপরে দ্য ওল্ড লেডি স্যাং ইনটু আ চেয়ার,
তখন বৃদ্ধা মহিলাটা একটা চেয়ারের মধ্যে বসলো। আচ্ছা, যেই বললো যে পায়ে ব্যথা, তো পায়ে ব্যথা নিয়ে কি থোড়ি কেউ মারা যায়? তো এটা যখন সে শুনলো যে পায়ের ব্যথা, সে কি করলো, সে একটা চেয়ারে বসলো। শি লাভড আ লিটল, সে একটু হাসলো। দেন ক্রাইড আ লিটল, মানে কান্নাকাটির মতো, কান্না করার মতো একটা অবস্থা হলো। মানে কি বলবো, মানে একটা কাজ করছিলাম, হয়তো সে হয়তো কোনো কাজ করছিল, তাকে তাড়াহুড়ো করে মারা যাবে বলে ডাকলো, সে চিন্তায়ও পড়ে গেল বেচারি। এখন বলছে তার পায়ে ব্যথা। তো তার কি করলো, সে হালকা হাসলো, একটু কাদার মতো পরিস্থিতি হলো। দেন সে তারপরে সে বললো, টম, হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। টম, কি একটা তুমি আমাকে কি অবাক করে দিলে, কি শক দিলে তুমি আমাকে। নাও শাট আপ দ্য ননসেন্স এন্ড গেট আউট অফ দিস। নাও এখন এই বোকার কাজগুলো বন্ধ করো এবং এখান থেকে বেরিয়ে যাও। মানে ও ধরতে পেরে গেছে যে ও স্কুলে সোমবারে সকাল ও স্কুলে যেতে চাইছে না, তো তার জন্য হচ্ছে ওই সব বাহানা বানিয়ে, তার জন্য তাকে হাসলো এবং তারপরে কান্নার মতো বা একটু কান্নার চিৎকার করে উঠলো, এইভাবে আমরা বলতে পারি। তো তাই বলে এইসব বোকার কাজগুলো বন্ধ করে এবং রেডি হয়ে যাও। দ্য গ্রোন সিজ মানে সেই গোঙানিটা, সিজ মানে বন্ধ হয়ে গেল। তাহলে গোঙানোটা কি হয়ে গেল, গোঙানোটা বন্ধ হয়ে গেল। টম যে এতক্ষণ ধরে গোঙাচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশ, ঠিক আছে, যে পায়ের ব্যথাটা সেটা ভ্যানিশ, সেটা গায়েব হয়ে গেল। ঠিক আছে, মানে মানে কি ধরনের বোকামি, ঠিক আছে, সেই যে পায়ের ব্যথাটা, ও তো আরো কিছু বলবে, ও কিছু বললেও না, কিন্তু সাথে সাথে যে পায়ের ব্যথাটা সেটা অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টম একটু বোকা মনে করলো নিজেকে, মানে এই আইডিয়াটা ঠিকঠাক হলো না, এভাবে নিজেকে বোকা মনে করলো এবং বলল, Aunt Polly, how my tooth acts. The pain is more than that in my toe. এবারে কি বলছো, এবারে সেই যে একটা দাঁতের ব্যথা সেটাকে সে সংরক্ষণ করে রেখেছিল, এবারে সেটার কথা বলছে। কাকিমা, পলি, আমার দাঁত ব্যথা করছে। অ্যাক্স কথার অর্থ হলো ব্যথা করা, আমার দাঁত ব্যথা করছে। আর এই ব্যথাটা আমার যে পায়ের ব্যথা, সেই পায়ের ব্যথার থেকে অনেক বেশি হচ্ছে আমার এই দাঁতের ব্যথা। Your tooth, indeed? What's the matter with your tooth? তোমার দাঁত সত্যিই, কই দেখি তোমার কি হয়েছে তোমার দাঁতের সাথে। সে বললো যে কি দাঁতের ব্যথা দেখাও। One of them is loose and it acts awfully. ওই দাঁত, একটা দাঁত হালকা আলগা হয়ে গেছে এবং এটা সত্যি খুব যন্ত্রণাদায়ক ভাবে ব্যথা হচ্ছে, মানে খুবই ব্যথা হচ্ছে, awful, খুবই ব্যথা, যন্ত্রণাদায়ক। There, now don't begin the groaning again. কোথায় আবার এখন গোঙানো শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার গালটা খোলো দেখি, হা করো দেখি। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। ঠিক আছে, তোমার দাঁতটা আলগা হয়ে গেছে, কিন্তু তুমি তার জন্য মারা যাবে না। তোমার দাঁত নড়ছে, তো তার জন্য কি তুমি মারা যাবে না, এরকম একটা ব্যাপার। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। ম্যারি, আমার সেই সিল্কের যে সুতোটা আছে, থ্রেড কথার অর্থ হলো সুতো, তোমার যে সিল্কের যে সুতোটা আছে সেটা নিয়ে এসো ম্যারি। টম বললো, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। তখন ও বলতে, টম কি বলতে লাগলো, কাকিমা পলি, দয়া করে আমার দাঁতটা টেনো না, ইট ডাজেন্ট হার্ট এনিমোর। ঠিক আছে, ইট ডাজেন্ট হার্ট এনিমোর, না এটা আর ব্যথা করছে না, প্লিজ আন্টি, দয়া করে কাকিমা, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়িতে থাকতে চাই না। ঠিক আছে, তাহলে কি হলো, এবারে যন্ত্রণায় কথায় ওর আসল কথাটা বেরিয়ে গেল। এবারে যখন বলছে যে দাঁতটা টেনে তুলে দেবে, দড়ি আনতে পাঠিয়েছে, সুতো আনতে পাঠিয়েছে, মানে কি ওই দাঁতটা তুলে দেবে, এবারে টম ভয় পেয়ে সব সত্যি কথা বলতে লাগলো যে না আমার আর ব্যথা করছে না, তুমি দয়া করে এটা টেনে তুলো না, আমি আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে থাকবো না, স্কুলেই যাব। তো আসল কথাটা এবারে কিন্তু ওর মুখ থেকে বেরিয়েই গেল, বাচ্চার মুখ থেকে। So all this was because he wanted to stay home from school and go fishing. ও আচ্ছা, এই কাজগুলো সব তুমি যে নাটকগুলো করছো, এটা হচ্ছে স্কুলে না যাওয়ার জন্য এবং ওই মাছ ধরতে যাওয়ার জন্য, তাই তো? তার জন্য তুমি এইসব বাহানা দিচ্ছ। টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. তোমাকে আমি কত ভালোবাসি এবং তুমি প্রতি সময় এই তোমার এই দুষ্টুমি দিয়ে আমার মনটাকে ভাঙার চেষ্টা করো। আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমাকে মিথ্যা কথা করো, বলো, ছলনা করো আর আমার মনটা ভেঙে দাও। কাকিমা পলি বলছে কথাগুলো। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ইতিমধ্যেই এই সময় কি হলো, তার যে যন্ত্রপাতিগুলো, এই যে দাঁত তোলার যে যন্ত্রপাতি, সেগুলো একেবারেই প্রস্তুত।
The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. কি করলো সেই বৃদ্ধা মহিলা? সেই ফার্স্ট এন্ড বাঁধলো। কি বাঁধলো? একটা সুতো হচ্ছে ওই একটা সুতো হচ্ছে টমের দাঁতের সাথে বাঁধলো, আর একটা হলো বিছানার সাথে, বিছানার যে পোস্টটা ছিল, যে পোস্টটা থাকে যে সেই পোস্টের সাথে বাঁধলো। She pulled and tooth hung dangling by the bedpost. সে দড়িটা সুতোটা ধরে টাঙলো এবং সেই দাঁতটা হচ্ছে ওই যে বেড পোস্টে ওখানে হচ্ছে ঝুললো। ড্যাংলিং মানে ঝোলা, সেখানে ঝুলতে লাগলো। Tom now had a gap in his upper row of teeth. ঠিক আছে, টমের এখন হচ্ছে তার যে উপরের মাড়ি আছে সেখানে একটা ফাঁক তৈরি হয়ে গেল। দিস এনেবল হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। এখন এই যে গ্যাপটা তৈরি হয়ে গেছে, এর কারণে তার হাসিটা একটু নতুন, অন্যরকম মনে হয় এবং এটা বেশ প্রশংসনীয়। মানে তার হাসিটা একটু নতুনত্ব এসে গেছে এবং এটা প্রশংসনীয়। মানে তার কি, তার হাসিটাতে কি হয়েছে, তা সে যখন হাসে তখন হচ্ছে তা এই যে একটা ফাঁক তৈরি গেছে, ফলে হাসিটা আরো কিউট বলে মনে হয়। দেখবে যখন বাচ্চাদের এই যে দাঁত, আমরা যত ছিলাম বাচ্চা, বা তোমরাও দেখেছো যে বাচ্চাদের যখন ওই দাঁত ভেঙে যায় তখন বেশ একটা, আমরা অনেকেই রাগায়, দাঁত ফোকরা বলে অনেকেই রাগায়, বা একটা নটিনেস বা কিউট একটা ব্যাপার কিন্তু চলে আসে। তো সেটা কিন্তু টমের ক্ষেত্রেও হলো। তো এটা ছিল আমাদের খুব সুন্দর একটা শর্ট স্টোরি। তোমরা কিছু মানেগুলো জেনে নিই। সিস কথার মানে হলো বন্ধ করা, যেমনটা বললাম। অ্যাক্স কথার অর্থ হলো ব্যথা হওয়া বা পেইন বলতে পারি। অফুলি খুব ভয়ঙ্কর ভাবে, যন্ত্রণাদায়ক। গুডনেস দুষ্ট, এখানে গুডনেস না সরি নটিনেস হবে কথাটা। তো নটিনেস কথার অর্থ হলো দুষ্টুমি। ফার্স্টেন কথার অর্থ বেঁধে দেওয়া। ড্যাংলিং কথার অর্থ হলো দুলতে থাকা বা ঝুলতে থাকা। অ্যান্ড অ্যাডমায়ারেবল মানে হলো প্রশংসনীয়। এগুলো আমরা কিন্তু জেনেছি আর কি। তাহলে এই ছিল আমাদের একটা গল্প। তো আমরা যদি সামারিটা করি খুব শর্টে, তাহলে কী হবে, টম নামক একটা ছেলে, সে সোমবারের সকালটা তাদের কাছে খুবই কষ্টকর বলে মনে হতো। তো তার জন্য স্কুলে না যাওয়ার জন্য সে বিভিন্ন বাহানা বানাতে থাকে। তো কি বাহানা খোঁজে, সে প্রথমে পেটের ব্যথার কথা ভাবে, কিন্তু পেটের ব্যথাটা খুব দুর্বল হয়ে যায়, ফিভল কথাটা আছে, ফিভল অ্যান্ড হোলি ওয়েন্ট আপ, এবং সম্পূর্ণভাবে চলে যায়। তারপরে সে দাঁতের কথাটা ভাবে, কিন্তু দাঁতের কথাটা ভাবার সাথে সাথে যখন সে ঘুমাতে শুরু করতে যাবে তখন তার মাথায় আসলো যে আন্ট পলে যদি জানতে পারে তাহলে সে দাঁতটা তুলে ফেলবে এবং সেটা খুব কষ্ট করবে। তো তার জন্য সেটাকে সংরক্ষণ করে ফেলে, অন্য প্ল্যান বি, এ যদি ক্যান্সেল হয় প্ল্যান বি হিসাবে কাজে লাগানোর জন্য। তারপরে অন্য একটা প্ল্যান ভাবে, সেটা প্ল্যান এ কি প্ল্যান করে, যে তার হচ্ছে টোয়ে ব্যথা, পায়ের আঙুলে ঘা মতো হয়েছে আর কি, এবং সে কোথাও একটা ডাক্তারের কাছে শুনেছিল যে এই ধরনের ঘা হলে 3 দিন বেড রেস্ট নিতে হয় এবং আঙুল পর্যন্ত কাটতে হতে নাকি পারে। তো এই নিয়ে সে গোঙাতে শুরু করলো। তারপরে তার ভাইয়ের সাথে, সিটের সাথে একটা কনভারসেশন হয়। তারপরে সিট খুব উদ্বিগ্ন হয়ে পড়ে, অ্যাংশিয়াস হয়ে পড়ে এবং কাকিমা পলিকে ডাকে। আন্ট পলি উইথ মেরি অ্যান্ড সিট ওয়েন্ট টু দ্য ডাউন আপস্টেয়ার্স, উপরে যায় এবং হচ্ছে ব্যাপারটা দেখে। সে ধরে ফেলে যে এটা হচ্ছে টমের নাটক। টম তখন তার পায়ের আঙুলের কথাটা হয়ে যায়, তখন কিন্তু সে দাঁতের কথাটাই চলে আসে, দাঁতটা ব্যথা করছে। লাস্ট পর্যন্ত কিন্তু কাকিমা দাঁতটা তুলে ধরে। তো এখানে একটা বাচ্চার যে দুষ্টুমি, কেমন বাচ্চারা হয়, এই যে টম সোয়ারের যে গল্পটা যেখান থেকে নেওয়া হয়েছে মার্ক টোয়েনের, এখানে কিন্তু টমের গল্পগুলোই কিন্তু সব কিছু আছে। টমের কেমন ব্যবহার করে, টমের দুষ্টুমি, এই ব্যাপারগুলো এখানে, যে বাচ্চা বয়সে তো সবাই এরকম করে, এই ব্যাপারগুলো কিন্তু এই গল্পে আছে। আচ্ছা, টমের ক্যারেক্টারের ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি, টম কি মিসচিভিয়াস, একটা দুষ্টু ছেলে খুব, তারপরে ইম্যাজিনেটিভ, খুব কল্পনাপ্রবণ, মানে এইগুলো ভাবে, এগুলো তো একটা ক্রিয়েটিভ ব্যাপার না, মানে এর জন্য তো ইম্যাজিনেশন পাওয়ারটা চাই না, এই যে দুষ্টুমি বুদ্ধিগুলো করার জন্য। তো যার জন্য দেখবে যারা খুব দুষ্টুমি হয়, খুব বদমাইশ হয়, তারা না খুব ক্রিয়েটিভ হয়, এবং ওদের মানে দেখবে টিচার্সরা প্রায়ই বলে, যারা মানে পেছনের দিকের ছেলে, মানে যারা খুব দুষ্ট হয় কিন্তু পড়াশোনা করে না, তো বলে, ওদের বাবা মার কাছে প্রায় বলে যে এর বুদ্ধি আছে কিন্তু এর পড়াশোনা করে না। এই ধরনের কথা অনেকেই বলে যে বুদ্ধি আছে কিন্তু পড়াশোনা করে না, মানে কি, মানে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই যে যারা দুষ্টুমি করে তারা প্রচুর ইম্যাজিনেটিভ পাওয়ার হয়, তাদের আইকিউ লেভেল খুব ভালো হয়, কারণ এই যে দুষ্টুমিগুলো করার জন্য এগুলোর জন্য তো প্ল্যানিং করা বা সেটাকে এক্সিকিউটিভ করানোর জন্য নানান ভাবনা চিন্তা করতে হয়। তো তার জন্য তো আমাদের আইকিউ এর দরকার হয়, ক্রিয়েটিভ মাইন্ডের দরকার হয়, ইমাজিনেশনের দরকার হয়। তো সেগুলো কিন্তু তারা খুব ভালোভাবে করতে পারে, কিন্তু তারা পড়াশোনাটা করে না। তার জন্য এই কথাটা প্রায় শুনতে পাওয়া যায় যারা এই ধরনের বাচ্চা হয়। তো তার কিন্তু ইমাজিনেটিভ পাওয়ারটাও কিন্তু বেশ ভালো, ক্লেভার অ্যান্ড ম্যানিপুলেটিভ, খুব চালাক এবং মানুষকে কি ইনফ্লুয়েন্স করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। লেজি টুয়ার্ডস রেসপন্সিবিলিটিস, তার যে দায়িত্ব তাতে সে একটু অলস, কারণ সে স্কুলে যাওয়াটা সেটা তো তার একটা দায়িত্ব। তো সেখানে একটা অলসতা আমরা দেখতে পেলাম। অ্যাটেনশন সিকিং, একটা অ্যাটেনশন সে চাইছিল সিজের কাছ থেকে। ফিয়ারফুল অফ পেন, ভয় দেখে, মানে পেইন যন্ত্রণা দেখে তার একটা ভয় আছে, দাঁতের ব্যথা থেকে সেটা বুঝতে পারি। আর ইনোসেন্ট অ্যাট হার্ট, এবং অবশেষে যেটা সব থেকে মেন সেটা হলো মন থেকে কিন্তু সেই ইনোসেন্ট, মন থেকে কিন্তু দুষ্টু না। অ্যাকচুয়ালি দেখবে অনেকে দুষ্টুমি করে কিন্তু সেই দুষ্টুমিটা খুব ইনোসেন্ট, খুব সহজ সরল একটা ব্যাপার হয়, মানে কাউকে হার্ট করার জন্য কিন্তু অনেকেই দুষ্টুমি করে না, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে আছে। তো এইগুলো ছিল টমের ক্যারেক্টার। চলো টেক্সচুয়াল এক্সারসাইজগুলো আমরা একটু সলভ করি। বলছে টম ফেল্ট মিজারেবল অন দ্য মর্নিং অফ, তাহলে টম কোন দিন সকালবেলায় হচ্ছে খুব কষ্ট বা করুণ বলে মনে করে? মানডে মর্নিং, সোমবারের সকাল, তাই তো, অপশন বি। তারপর বলছে ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড আ লুজ টুথ শিউট, যদি কাকিমা পলি জানতে পারে যে টমের একটা দাঁত নড়ছে, তাহলে তিনি কি করবেন? তিনি হচ্ছে শিওরলি পুল আউট, নিশ্চিতভাবে সেই দাঁতটা কিন্তু তিনি তুলে ধরবেন। তো সেইটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। টম ড্রিউ হিজ ট ফ্রম আন্ডার দ্য, কর তলা থেকে দেখেছিল, চাদরের তলা থেকে, শীটের তলা থেকে কিন্তু সে তার পাটা দেখেছিল। সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিট নিচে গেল কাকে ডাকতে? আন্ট পলিকে ডাকতে গেছিল, অপশন ডি। The thread that Mary got Aunt Polly was made of, ম্যারি যে সুতোটা কাকিমা পলিকে এনে দিয়েছিলেন সেটা কিসে তৈরি? সিল্ক থ্রেড ছিল, তাহলে অপশন সি সিল্ক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের এক্সারসাইজ 2টা আমরা দেখি। 2তে আমাদের কি ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে which one of Tom's tooth had come loose, টমের কোন দাঁতটা নড়ছিল? তাহলে one of Tom's upper front tooth had come loose, টমের যে উপরের মাড়ির একটা দাঁত কিন্তু নড়ছিল। How were Sid and Mary related to Tom, সিড এবং ম্যারি টমের কি সম্পর্কের হয়? তাহলে সিড was Tom's brother, সিড ছিল টমের ভাই, and Mary was his cousin, এবং ম্যারি ছিল তার কাজিন। Why did Tom ask Sid not to stir him, কেন টম সিডকে কাঁপাতে বা তাকে নাড়া দিতে মানা করেছিল? Tom asked Sid not to stir him because it might aggravate the pain of a sore toe. তো এটা মানা করেছিল কারণ সেটা দেখানোর জন্য যে তার নাড়ানোর ফলে তার যে আঙুলের ব্যথাটা সেটা হচ্ছে খুব যন্ত্রণা দিচ্ছে, তো তার জন্য। Why did Tom pretend his toe was paining, কেন টম এইরকম অভিনয় করেছিল যে তার পায়ের আঙুলটা হচ্ছে যন্ত্রণা করছে? তাহলে টম pretending his toe was paining because he wanted to avoid school by pretending he was seriously ill, তো কারণ সেই নাটকটা করেছিল কারণ সে স্কুলে যেতে চাইছিল না, এবং এই নাটকটা করার মাধ্যমে সে স্কুলটাকে এড়িয়ে যেতে চাইছিল, তার জন্য কিন্তু এই সমস্ত নাটকটা সে করেছিল। তারপরে আমাদের এক্সারসাইজ 3তে আমরা যদি যাই, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর, টম একটা ডাক্তার থেকে কি শুনেছিল? ওই যে 3 দিন পর্যন্ত বেড রেস্ট থাকতে পারে এবং এমনকি একটা আঙুলও কেটে দিতে পারে, এই কথাটা। তাহলে বলছে টম রিমেম্বার হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট দেয়ার ওয়াজ আ সার্টেন এলমেন্ট দ্যাট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এই কথাটাই যেটা বললাম এটা কিন্তু পুরো টেক্সটের লাইন আমরা কপি করেছি। তো তোমরা অ্যান্সার তো টেক্সট থেকে লিখতে হয়, তো সেখান থেকেই কিন্তু লিখো, এগুলো কিন্তু সব টেক্সট থেকে নেওয়া হয়েছে। কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমাদের থেকে 1-2 লাইন বা 1-2 ওয়ার্ড অ্যাড করতে হয় নিজের মতো করে লেখার ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা অ্যাড করেছি। বলছে হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, আন্ট পলি টমের সেই মৃত্যুর খবরটা শুনে কি ধরনের প্রতিক্রিয়া করেছিল? তাহলে কি পড়েছে? অ্যাট ফার্স্ট আন্ট পলি ডিড নট বিলিভ দ্যাট টম ওয়াজ ডাইং, প্রথমে তো আন্ট পলি বিশ্বাস করেনি যে টম মারা যাচ্ছে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল, তারপরে কি হলো? তার মুখটা বিবর্ণ হয়ে গেল এবং তার ঠোঁট কাঁপতে লাগলো। শি শোড হার
স্পেস অ্যাংজাইটি, এইখান থেকে তারকে দেখে মনে হচ্ছে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, তাই তো? তো কোশ্চেন অ্যান্সারগুলো এগুলো তো টেক্সচুয়াল কোয়েশ্চেন, তোমরা প্র্যাকটিস করবে, তার সাথে কিন্তু তোমরা অবশ্যই এক্সট্রা কোয়েশ্চেন, যদি কারোর কাছে কোয়েশ্চেন বাঞ্চ থাকে এক্সট্রা কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করো। আমরা অনেক সময় সিনের কোয়েশ্চেন অ্যান্সারে গুরুত্ব দিই না, কিন্তু অনেক সময় যখনই সিনের কোয়েশ্চেন অ্যান্সার ঘুরিয়ে দেয় আমাদের কিন্তু নাম্বার কমে যাওয়ার চান্সেস থাকে। তো নাম্বার কমার না কমে একটু যদি আমরা আগে থেকে প্র্যাকটিস করি আমাদের কিন্তু ভালো হবে। এবং যারা তোমরা দুর্বল আছো, তোমরা যদি টেক্সট থেকে হুবহু যদি লাইন তুলে দাও তাও কিন্তু তোমরা নাম্বার পাবে, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। তারপর বলছে হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কিভাবে টমের সেই আলগা দাঁতটা তোলা হয়েছিল। আর্ন পলি টাইড ওয়ান এন্ড অফ আ স্ট্রিং টু দ্য টুথ অ্যান্ড আদার টু দ্য বেড পোস্ট দেন পুল দ্য লুজ টুথ আউট। তো একটা হচ্ছে দাঁতের সাথে, দড়ির একটা প্রান্ত দাঁতের সাথে আর একটা প্রান্ত বিছানার যে পোস্ট ছিল তার সাথে বেঁধে টেনেছিল, সেইভাবেই কিন্তু দাঁতগুলো তুলেছিল, তাই তো? তাহলে আজকে এই পর্যন্ত। আশা করছি যে ছোট গল্প সেটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে জানাও। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের যে চ্যানেলগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই হলো না। দেখা হচ্ছে পরের দিন কোনো অন্য একটা টেক্সটের আগে। ততদিন ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। টাটা।